মামিমা, আমি অনেক শখ করে এই পাঙাশ মাছটা আপনার জন্য নিয়ে এসেছি। এখন এটা যদি ঘরে না তোলেন তাহলে কি করব? কি করবে বুঝতে পারছো না? দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। এই মাছ এখানে থাকবে, বিড়াল কুকুরে খাবে, কেউ যেন এতে হাত না দেয়। জুলি, বোন জুলি, কোথায় তুই? মিথিলা, বোন মিথিলা। ভাইয়া, তুমি এসেছো? কেমন আছো তুমি? তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? বাবাজি কেমন আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। না, আমার আসতে কোনো সমস্যা হয়নি। আমার নিজের গাড়ি আছে তো, এই জন্য কোনো সমস্যা হয়নি। নিজের গাড়িতে করে এসেছি। আমিও ভালো আছি, আমারও আসতে কোনো সমস্যা হয়নি। এই, আপনি দেখছেন না আপনার সাথে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না, আপনি তারপরে কেন সেদের সাথে কথা বলছেন? দেখ না বোন, তার শরীর থেকে কি পচা গন্ধ আসছে, আমার একদমই ভালো লাগছে না। একদম ঠিক বলেছো ভাইয়া। আজ আমি গরিব বলে আমার সাথে কেউ কথা বলতে চাইছে না। থাক ভাইয়া, তুমি কিছু মনে করো না। বোন রে, মামিমা বারবার আমাকে আসতে বলেছিল, তাই আসলাম। আর আমি তো গরিব মানুষ, এসব শুনতে শুনতে গায়ের চামড়া এমনিতেই মোটা হয়ে গেছে। এখন কেউ আর অপমান করলে গায়ে লাগে না। তা বাবাজি এত কিছু কি এনেছো এই বড় ব্যাগে? আরে তেমন কিছু না মামিমা, কিছু মিষ্টি নিয়ে এসেছি। আর আমি কিছুদিন আগে থাইল্যান্ড গিয়েছিলাম, সেখান থেকে ভালো কিছু ব্র্যান্ডের পারফিউম আর শাড়ি, ত্রিপিস এগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য। মামিমা, আমিও কিন্তু পাঙাশ মাছ নিয়ে এসেছি, আর আমার ক্ষেতের থেকে তাজা লাউ শাক তুলে নিয়ে এসেছি। কি তুমি এই পাঙাশ মাছ নিয়ে আমার বাড়িতে এসেছো? বড় বৌমা সে জানে না আমাদের বাড়িতে কেউ পাঙাশ মাছ খায় না? মা, আসলে আমি বুঝতে পারিনি যে ভাইয়া পাঙ্গাস মাছ নিয়ে আসবে। আসলে ভাইয়া তো জানে না যে এই বাড়িতে কেউ এই মাছ খায় না। থাক, এত ঢং করতে হবে না। মা, আপনি কেন বোঝেন না? তার ভাই আর আমার ভাই কি কখনো সেম লেভেলে আসতে পারবে? দেখছেন না কেমন একটা পোশাক পরে এসেছে। ছি! কি দেখে যে আমার বড় ছেলে এই মেয়েকে বাড়ির বউ করে এনেছিল। শোনো বৌমা, এই পাঙাশ মাছ যেন আমার রান্নাঘরে না ঢোকে। মামিমা, আমি অনেক শখ করে এই পাঙাশ মাছটা আপনার জন্য নিয়ে এসেছি। এখন এটা যদি ঘরে না তোলেন তাহলে কি করব? কি করবে বুঝতে পারছো না? দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। এই মাছ এখানে থাকবে, বিড়াল কুকুরে খাবে, কেউ যেন এতে হাত না দেয়। বাবাজি এসো। হ্যাঁ ভাইয়া, চলো তো। এখানে এসব ফকিরদের তাল বাহানা দেখতে একটু ভালো লাগছে না, চলো। বোন জানিস, আমি এই 2 দিন ঘরে চাউল কিনি না, সেই টাকা জমিয়ে এই পাঙাশ মাছটা কিনে নিয়ে এসেছিলাম। কিন্তু তোর শাশুড়ি। থাক ভাইয়া, তুমি আর কান্না করো না। আসলে তারা তো বড়লোক মানুষ, গরিবের আবেগ বুঝবে কি করে বলো? চলো ভেতরে চলো। শোনো, তোমার ভাইকে আমি এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আর এই ছোট বৌমার ভাইকে এই বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। তুমি এই বাড়ির বড় বউ, তোমার ভাই কি করে পারলো এই বাড়িতে পাঙ্গাস মাছ আর ওই শাক নিয়ে আসতে? মা, ভাইয়াকে আপনি দাওয়াত দিয়েছেন বলে তো ভাইয়া এই বাড়িতে এসেছে। আপনি দাওয়াত দিয়েছেন তাই আপনার সম্মান রক্ষার্থে সে এই বাড়িতে এসেছে, তা না হলে তো সে আসতো না। আর তাছাড়া কাউকে দাওয়াত দিয়ে তার থেকে ভালো উপহার পেতে হবে এর তো কোনো মানে নেই। সে কি আনবে না আনবে সেটা তো একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আপনারা যেভাবে আমার ভাইয়াকে অপমান করেছেন তারপরেও সে এই বাড়িতে আছে, এটা তো আপনাদের ভাগ্যের ব্যাপার। দেখেছেন মা, সে এই বাড়ির বড় বউ বলে সে আপনাকে কত কথা শোনালো। তার ভাই এই বাড়িতে থেকেছে বলে সেটা নাকি আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। কি ব্যাপার মিথিলা, তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার মুখে মুখে তুমি তর্ক করো? মা, আপনি এই কথার উত্তর মুখে মুখে চাচ্ছেন কেন? আমার হাতে কি দেখতে পাচ্ছেন না? জুলি, তুমি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো। মা আমাকে প্রশ্ন করেছে, তার উত্তর আমি দিয়েছি। আর তুমি যে আমাকে ঝাড়ুর ভয় দেখাচ্ছ, তুমি কি কথা বলার যোগ্য? এই মিথিলা, আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার উত্তর দিবে। মিথিলা, তুমি ছোট বৌমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? ও তো খারাপ কিছু বলেনি। আমি তোমাকে প্রশ্ন করতেই পারি, তাই বলে তুমি এইভাবে মুখের উপর উত্তর দেবে নাকি? মা, আমি মানলাম সব দোষ আমার, কিন্তু আমার ভাই যে পাঙ্গাস মাছ আর শাকসবজি নিয়ে এসেছে সেটা তো আমি কি করতে পারি? আপনার ছোট বৌমার ভাইরা কোটিপতি,
তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, তারা ওখান থেকে অনেক টাকা ইনকাম করে। আর তাছাড়া তাদের গরুর খামার আছে, হাঁসের খামার আছে, মুরগির খামার আছে, সেখান থেকেও তারা অনেক টাকা ইনকাম করে। তারা আদি গৃহস্থ, তাদের কোনো কিছুই কিনে খেতে হয় না, তাদের সব কিছুই তাদের বাড়িতে হয়। এজন্য তো তারা এত কিছু নিয়ে আসতে পারে। আর তাছাড়া আপনার ছেলেকেও তারা টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করেছে। তা আপনার ছেলেকে তো তারা রাজার আসনে বসিয়ে রেখেছে, আর আপনারা তো তাদের মেয়েকে রানীর আসনে বসিয়ে রেখেছেন। অপরদিকে আমার ভাই গরিব কামলা, মানুষের খেতে খামারে কাজ করে তার দিন চলে। আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের সম্মান রক্ষার্থে সে এই বাড়িতে এসেছে। আর আসার সময় নিজের চাষ করা শাকসবজি আর একটা মাছ কিনে নিয়ে এসেছে। আর এগুলো নিয়ে আসাই তার সবথেকে বড় ভুল হয়েছে। আমার ভাই পরের বাড়ির কামলা, আর আমি আপনাদের বাড়ির কামলা। এখন কামলা হিসাবে কি কি করতে হবে আমাকে আদেশ করুন, আমি করে দিচ্ছি। ওরে বাবা, আমি তো তোকে বোকা মনে করতাম, এখন তো দেখছি তুই অনেক চালাক, একেবারে জজ ব্যারিস্টারের মতো কথা বলছিস। তা তুই এই যে কামলার ঘরে জন্ম না নিয়ে তুই অনেক ধনী ঘরে জন্ম নিলি না কেন? তাহলে তোদের স্বাদ আহ্লাদ সব পূরণ করতে পারতিস। আরে তোর ভাইয়ের সামর্থ্য না থাকলে আমাদের বাড়িতে আসতে গেল কেন? আপনাদের কাছে আমি আর আমার ভাই দুজনেই অপরাধী। আপনাদের দাওয়াতে সাড়া না দিয়ে যদি আমার ভাই এ বাড়িতে না আসতো, তাহলে আপনারা আমাকে কথা শোনাতেন। আর আপনাদের দাওয়াতে সাড়া দিয়ে আমার ভাই এখানে এসেছে, তাও আপনারা আমাকে কথা শোনাচ্ছেন। আমরা ডানে গেলেও দোষ, আমরা বামে গেলেও দোষ। আমাদের তো দোষের কোনো শেষ নেই, কারণ আমরা গরিব মানুষ। আমরা গরিব ঘরে জন্ম নিয়ে দোষ করিনি, দোষ করেছি আপনাদের মতো ধনী পরিবারে বিয়ে করে। দেখেছেন মা, সব দোষ এখন আপনার এই পরিবারের। কই, আমিও তো এই বাড়িতে বিয়ে করে এসেছি, কখনো তো মায়ের সাথে আমার কোনো কিছুই হয়নি, কখনো আমাকে বকা দেয়নি, বরং আমার মা আমাকে সবসময় ভালোই বেসেছেন, তাই না মা? তোমাকে তো ভালোবাসবেই, আমি তো তোমার মতো ধনী পরিবারের মেয়ে না। এই মেয়ে, একদম চুপ। তোমার ভাই আসার পর থেকে তোমার গায়ের জোর অনেক বেড়ে গেছে। শোনো, এই পাকনা কিভাবে কাটতে হয় সেটা আমার জানা আছে। তোমার ভাইকে বলবে এখান থেকে চলে যেতে, তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না। যা, বাড়ির সব কাজ করকে যা। মা, আপনি পারেনও খুব, কিভাবে আপনি এত কিছু পারেন? সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তার মানে আপনিও কি কামলা বাড়ির মেয়ে? না মানে আমি একটু পুকুর পাড়ে যাচ্ছি। মা, আমাকে এত খাবার দেওয়ার কি দরকার ছিল? আপনি তো জানেন আমি এত খাবার খেতে পারবো না। আরে বৌমা, খাও তো। বাবাজি, তোমার যা যা খেতে ইচ্ছা করে তাই তাই খাও। শোনো, নিজের বাড়ি মনে করে খাবে। খাও বাবাজি, খাও। মা, আপনি আপনার ছোট বৌমা আর তার ভাইকে এত ভালো ভালো খাবার দিলেন, কিন্তু আমার ভাইকে পান্তা ভাত আর কাঁচামরিচ দিলেন কেন? তোমার ভাইকে পান্তা ভাত দিব না তো কি দিব? তোমার ভাই আমাদের বাড়িতে কি এনেছে? সামান্য একটা পাঙ্গাস মাছ আর শাক, এগুলো কি আমরা খাই? আর আমার এই ছোট বৌমার ভাই কি এনেছে তা তো দেখতেই পাচ্ছ। তার জন্য সামান্য কিছু। ভাবি, খবরদার, আমার ভাইয়ের সাথে আপনার এই গরিব ভাইয়ের তুলনা দিবেন না। মা, আপনি এটা কি কাজ করেছেন বলেন তো? আরে গরিব মানুষ ভালো মন্দ খাবার খেতে পারে না, যে জন্য তো এখানে এসেছে। আপনি দিন, এখান থেকে একটু ভালো মন্দ খাবার তার প্লেটে উঠিয়ে দিন। থাক মামিমা, আমাকে ভালো খাবার দিতে হবে না। আমি গরিব মানুষ তো, এই পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে অভ্যস্ত। আমি এটা দিয়েই খেতে পারবো, সমস্যা হবে না। ও মা, আমি তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আমার বোনের বিয়ের সময় যে ফার্নিচারগুলো দিয়েছিলাম ওগুলো তো পুরাতন হয়ে গিয়েছে। আমি ভাবছি কি নতুন করে কিছু ফার্নিচার কিনে দেবো, আপনি কি বলেন? দেখো, আমার বাবাজি কি ভালো মানুষ, বিয়ের সময় কত আসবাবপত্র দিয়েছে, সেগুলো পুরাতন হয়ে গেছে, আবার নতুন করে কিনে দিচ্ছে। আর তোমার বোনের বিয়ের সময় কি দিয়েছো? একটা কানা করিও দাওনি। মা, খুব ক্ষুধা পেয়েছে, ভাত দাও তো। কি ব্যাপার, সবাই এভাবে চুপ হয়ে আছো কেন? কি হয়েছে? কি আর হবে, বড় ভাবির ভাই এই বাড়িতে আসার পর থেকে আমাদের এই বাড়ির সমস্ত সুখ শান্তি উঠে গেছে। সে বলল কি আমার ভাইয়াকে কেন ভালো ভালো খাবার দিয়েছে আর তার ভাইয়াকে কেন পান্তা ভাত দিয়েছে, এই নিয়ে বড় ভাবির অনেক কাহিনী। তার কথা বলা শেষই হচ্ছে না। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। বড় ভাইজান এমন মানুষ না, সে গ্রামের মানুষ, সহজ সরল জীবনযাপন করে। তাছাড়া আমি তো মিথিলাকে ভালো করেই চিনি, সেও এমন কথা বলতে পারে না। বড় ভাইয়া, ভাবি এসব না করলে জুলি কি বানিয়ে বানিয়ে বলছে? জুলি কি বলেছে সেটা আমি জানতে চাচ্ছি না। মা, তুমি আমার ভাইজানের পাতে এই যে পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়েছো, আর এই যে কামরুল ভাইজানের পাতে মাছের পেটি দিয়েছো, কেন?
এবার আমি বুঝতে পেরেছি মিথিলা এখানে কেন কথা বলেছে। একটা মেয়ের কাছে তার ভাই হচ্ছে সব থেকে আবেগের জায়গা, আর সেই আবেগের জায়গা নিয়ে যদি কেউ কোনো কথা বলে, তার সাথে অবিচার করে, তাহলে সে মেয়ে কথা বলবেই। আরে ভালো ভালো খাবার খেতে গেলে ভালো ভালো জিনিস আনতে হয়। তোমার শালা এই বাড়িতে কি নিয়ে এসেছে? একটা পাঙ্গাস মাছ আর কয়টা লাউ শাক। আরে এগুলো কি আমাদের বাড়িতে কেউ খায়? আর আমার ভাইয়া কি নিয়ে এসেছে তুমি কি জানো? দামি মিষ্টি, ভালো ভালো ফলমূল, খাসির মাংস, গরুর মাংস এগুলো নিয়ে এসেছে। মায়ের জন্য থাইল্যান্ড থেকে দামি দামি শাড়ি নিয়ে এসেছে। বাড়ির সবার জন্য দামি দামি কাপড় নিয়ে এসেছে। এখন তাকে ভালো মন্দ খাবার দিবে না তো তোমার এই গরিব ফকির শালাকে দিবে নাকি? শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলি, গরিব ফকিরের বোনকে বিয়ে করার আগে তোমার একটাবার ভাবা উচিত ছিল। ওসমান, তুই কাকে কি বলছিস? তুই ভুলে যাস না যে আমি তোর বড় ভাই। আমার সম্পর্কে কথা বলার তোর একবার ভাবা উচিত ছিল। আর আমি কোথায় কি করেছি আর কি করব এটা তোকে কই ভাত দিব না। এখানে যদি সবাই ভালো ভালো খাবার খায় তাহলে আমার ভাইজানকে ভালো খাবার দিতে হবে, আর এটাই আমার শেষ কথা। শোনো মা, তোমার বড় ছেলের কিন্তু দিন দিন অধপতন হচ্ছে। যেখানে আমার ভাইজান উপস্থিত সেখানে তার সামনে এসে আমাকে গায়ে হাত তুলেছে। তুমি যদি এর একটা বিহিত না করো, এর পরটা কিন্তু ভালো হবে না। দয়া করে আপনারা থামুন। এই বাড়িতে যা কিছু হচ্ছে সব আমার ভাইয়ের জন্য। আপনারা প্লিজ আমার ভাইকে মাফ করে দিবেন। ভাইয়া তুমি চলো, তুমি আজই এই বাড়ি থেকে চলে যাবে। খবরদার, আমি না বলা পর্যন্ত তোমার ভাই যেন এই বাসা থেকে এক পাও না বেরোয়। শুনলেন না আমার বড় ছেলে কি বলে গেল? এমনি তো ন্যাকা কান্না কেঁদে আমার ছেলেটার মাথা খেয়েছো, তারপরে যদি আমার ছেলে জানতে পারে যে আমার জন্য তোমার ভাই এখান থেকে চলে গেছে, তাহলে ও কি ঝামেলা বাঁধাবে জানো? কি তুমিও নিশ্চয়ই চাইবে না তোমার জন্য তোমার বোনের সংসারে ঝামেলা হোক? যদি এটা না চাও তাহলে যা দিয়েছি খেয়ে উঠে যাও। না না, আমি এসব ঝামেলা চাই না। বোধ তুই চুপ কর, আমি খেয়ে নিচ্ছি। এই শোনো, রাতে খুব ভালো ভালো রান্না করবে যাতে আমার বাবাজি সুন্দরভাবে খেতে পারে। ঠিক আছে মা। কি ব্যাপার, আপনি এখানে কি চান? অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে আসলাম। কি আপনার মতো একটা ছোট লোক গরিবের সাথে আমি একই রুমে থাকবো? কখনো না। আপনি কি বলছেন? আমি এখানে ঘুমাবো ছাড়া কোথায় ঘুমাবো? আর আপনি কোথায় ঘুমাবেন সেটা আমি বলে দেবো নাকি? আপনি জানতো এখান থেকে বের হন, গা থেকে দুর্গন্ধ আসছে। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি বোনের বাড়িতে আসার আগে আমার এই জামা কাপড় কেচে ধুয়ে তারপরে পরে এসেছি। এ কি তুমি এখানে কি করো? দেখেন না মা, ওই মা এই ছোট লোক নাকি আমার সাথে একই রুমে ঘুমাবে। কি এসব চাকর বাকরদের সঙ্গে আমার বাবাজি কি করে ঘুমাবে? আমার বাবাজি এখানে একাই ঘুমাবে। এটা আপনি কি বলছেন মাইমা? যা বলেছি ঠিক বলেছি। ইস কত শখ, এই নরম বিছানায় ঘুমাবে। না মানে নরম বিছানায় কখনো ঘুমায়নি তো, তাছাড়া নরম বিছানায় হয়তো আমি ঘুমাতে পারবো না, ঘুম আসবে না। এর থেকে আমি চাকর বাকরদের সাথে গিয়ে ঘুমাই। ঠিক আছে তাই যাও, ওই গোয়াল ঘরের পাশে ওখানে যে রুমটা আছে ওখানে যেয়ে ঘুমাও। বাবাজি তুমি কিছু মনে করো না, তুমি ঘুমাও। ঠিক আছে মা। বুঝলে ভাই, ব্যবসার উপরে আর কোনো টাকা নেই। আমার এমন রাত গেছে 2 লাখ টাকা ইনকাম করেছি। কি বলেন ভাইজান, এক রাতে 2 লক্ষ টাকা ইনকাম হয়েছে? আর এটা তো নর্মাল ব্যাপার, ভালো মতো ইনভেস্ট করতে পারলে 7 দিনে কোটিপতি হওয়া যায়। তা কত টাকা ইনভেস্ট করতে হয়? তা ধরো 10 কোটি টাকার মতো। আরে বাবা, এত টাকা কই পাবো? কই ভাইজান, আমাদের 2 কাপ চা দিন। আরে ভাইজানেরা কখন আসলেন? দোকানদার ভাই খুব ভালো করে 3 কাপ চা দিয়েন তো। এই তুই ভাবলি কি করে? তুই এখানে এসে চায়ের অর্ডার দিলি, সেই চা আমরা খাবো? শোন, আমরা সব মানুষের চা খাই না। ভাইজান এইভাবে কথা বলছেন কেন? আপনারা তো আমার বাড়িতে যেয়ে চা খাবেন না, একসাথে বসে আছি তাই ভাবলাম যে এখান থেকে চা খাই। ঠিক আছে, খেতে হবে না, আমি একাই খাচ্ছি। দোকানদার ভাই আমাকে একটা চা দিন। বুঝলে ভাই, হিসাব কিতাব করে চলতে হবে। এখন বাজার ভালো না, সাপটা ব্যাঙের ঘাড়ের উপর পড়তে সময় লাগে না। আমি একজন কোটিপতি মানুষ। তাই শুনুন, ভালো করে গরম পানি দিয়ে 7 বার কাপ দিয়ে তারপর আমাকে চা দিবেন। বুঝলেন দোকানদার ভাই, আমি অত হিসাব করে চলি না। গ্রামের মানুষ খেতে খামারে কাজ করে খায়, কখন না জানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়। অত ধোয়ার দরকার নেই, যেন তেন করে একটা চা দিলেই হচ্ছে। কি ব্যাপার, সে কি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বললো নাকি? আরে না না, আমি থাকতে সে সাহস পাবে নাকি? ভাই আপনাদের চা নিন।
বাহ, চাটা খুব সুন্দর হয়েছে। টাকাটা দিই ভাই, চাটা অনেক ভালো হয়েছে। এই নিন 10 টাকা। ভাই 10 টাকা দিচ্ছেন যে, আপনার চায়ের বিল তো 50 টাকা। কি বলেন ভাই, এক কাপ কফি খাওয়া যায় 40 টাকায়, 10 টাকার জায়গায় আপনি 50 টাকা চাইছেন। অজপড়া গায়ে এক কাপ চায়ের দাম তো 5 টাকা হবেই, কারণ সেখানে চা জ্বালানো হয় খড়কুটা দিয়ে। আধুনিকতার ছোঁয়া সেখানে পাইনি। এটা মফস্বল, এখানে চা জ্বালানো হয় গ্যাসের চুলায়। 50 টাকা হবে না তো কত টাকা হবে? ঠিক আছে, টাকা দিন। উসমান ভাই, সে তো আপনার ভাইয়ের শালা, মানে আপনাদের বাড়ির আত্মীয়, তো এমনটা করলেন কেন? ওটা আপনি বুঝবেন না। আপনি একটা কাজ করুন, ওই যে 50 টাকা দিয়ে গেল না, সেখান থেকে 3টা চায়ের দাম রেখে আর ওই বাকি টাকার সিগারেট দিয়ে দিন। ঠিক আছে ভাই। বাহ মায়মা, চাটা তো খুব ভালো হয়েছে। মামিমা, আমিও প্রতিদিন সকালে আমাদের গ্রামের জলিলের দোকান থেকে চা খাই। হ্যাঁ, চা খাওয়া ভালো তো। তা আমাকে চা দিবেন না? ভাবি, সব জায়গায় তোমার ভাইয়াকে নিয়ে আসতে হবে কেন বলো তো? সকাল সকাল একটু চা খাচ্ছে, সেখানেও তোমার ভাইয়াকে নিয়ে আসতে হবে? চাকর বাকুররাও আবার চা খায় নাকি? চা নেই, চা শেষ হয়ে গেছে। ছোট লোক কোথাকার, এখানে এসেছে চা খেতে। মায়মা, এই নিন, এখানে সামান্য কিছু টাকা আছে ওই ফার্নিচার কেনার জন্য। বাবাজি, এত টাকা? ভাইয়া, এত টাকা দিয়ে কি দরকার ছিল? এত টাকা লাগবে না। আরে থাক থাক, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? ওসমান, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগামীকালই নতুন ফার্নিচার আনার ব্যবস্থা করো। এই ফকিরের ঘরের মেয়ে, দেখো দেখো, এত টাকা তোমার ভাই কখনো দিতে পারবে? মামিমা, আপনি ঠিক কথাই বলেছেন। আমি তো খুব গরিব, এতগুলো টাকা কোথায় পাবো? তাছাড়া এই যুগে হালাল পথে টাকা উপার্জন করা খুব কঠিন ব্যাপার। এই, তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমার এই টাকাগুলো হারাম? না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আপনার টাকা পয়সা আছে, আপনি দেবেন, তাতে সমস্যা কোথায়? ওসমান, আরে তুমি এখনো বসে আছো কেন? আগামীকাল আনতে হবে না, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে নতুন ফার্নিচার নিয়ে আসবে। ঠিক আছে ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটু পরেই যাব। মামিমা, আমি তাহলে আসি। আরে দাঁড়াও দাঁড়াও, আমার বাড়িতে কত দামি দামি ফার্নিচার আসবে, সেগুলো দেখে যাও। এগুলো তো জীবনে কখনো দেখোনি। মামিমা, আপনি কিন্তু এসব বলে আমাকে অপমান করার চেষ্টা করছেন, আমি বুঝতে পেরেছি। কি করব বলুন? আপনার ওই পুত্রের মতো তো আমার কাছে এত টাকা পয়সা নেই। আমি গরিব মানুষ, আমার অত সামর্থ্যও নেই। আপনি মুরব্বী মানুষ, আপনার মুখের উপরে তো কথা বলতে পারি না, তাই সব কিছু সহ্য করে নিতে হচ্ছে। মায়ের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার মতো একটা ফকিরকে অপমান করবে। যার কিনা বিন্দু মতো অপমান বোধ নেই, সে আবার অপমানের কথা বলে। যাই হোক মা, টাকাগুলো তুমি দাও, আমি গিয়ে দেখি ফার্নিচার কোথায় পাওয়া যায়। এই নে বাবা। মা, তাহলে আমি আসি। ভাইয়া, আমি তাহলে আসি। এই, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বাইরে আসুন। এ কি স্যার, আপনারা আমাদের বাড়িতে? আচ্ছা, এটা কি ওসমানের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কি জন্য এসেছেন সেটা বলুন তো। কি জন্য এসেছি সব কিছুই জানতে পারবেন। তার আগে বলুন, ওসমান কি বাড়িতে আছে? কি ব্যাপার, আমার বাড়িতে পুলিশ কেন? আপনার পরিচয়? আমি ওসমান, এই বাড়ির ছোট ছেলে। আপনারা এখানে কি কাজে এসেছেন? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন। আমি কেন থানায় যাব? আমি তো কোনো অপরাধ করিনি। কোনো কারণ ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করে না। মাহবুব, তাকে অ্যারেস্ট করুন। মা, কি হয়েছে? বাবা দেখ তো, আমাদের বাড়িতে পুলিশ এলো কেন, আর ওসমানকেও কেন গ্রেফতার করে নিয়ে যেতে চাইছে? কি ব্যাপার স্যার, আপনারা আমার ছোট ভাইকে গ্রেফতার করতে চাচ্ছেন কেন? আপনার ভাই গতকাল একটি দোকান থেকে ফার্নিচার কিনেছিল, সেখানে যে টাকাগুলো দিয়েছিল সবগুলোই জাল। সে চোরাকারবারির সাথে জড়িত, তাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কি বলছেন? আমার ভাই জাল টাকা দিয়ে ফার্নিচার কিনতে যাবে কেন? তাছাড়া যদি কিনেও থাকে তখন ম্যানেজার আটকালো না কেন? আচ্ছা বুঝলাম, ম্যানেজার আটকায়নি, কিন্তু জাল টাকা দিয়ে কেনাকাটার পর হোক আর লিগাল টাকা দিয়ে কেনাকাটার পর হোক, কাউন্টার ট্যাগের পর তো আমি এ ধরনের কোনো এক্সকিউজ শুনবো না। আপনারা এখন আসতে পারেন। দেখুন, পুলিশ কখনো সঠিক প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করতে আসে না। আপনার ভাই যে টাকাগুলো দিয়েছিল সেগুলো মাস্টার প্রিন্ট। প্রথম অবস্থায় দেখে বোঝা যায়নি, পরে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। এই কারণে তাকে অ্যারেস্ট করতে এসেছি। স্যার,
আপনাদের কোথাও ভুল হচ্ছে। আসলে আমার ভাই এমন কাজটা করতে পারে না। স্যার, আমার ছেলের কোনো দোষ নেই। ওর জীবনে লাল কালির কোনো ছোঁয়া নেই। চোরা কারবারি, জাল টাকা এসব তো দূরের কথা, আমাদের বংশের কারো এরকম কোনো কেলেম নেই। হ্যাঁ দেখুন স্যার, ওসমান নামে কিন্তু আরও অনেক মানুষ আছে। আপনারা দয়া করে বিষয়টা একটু অ্যানালাইসিস করুন, তারপর আমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনুন। দেখুন, আমাদেরকে এতটা বোকা মনে করবেন না। সে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। এই দেখুন, এখানে প্রত্যেকটা নোট জাল। সে যদি ওসমান হয়ে থাকে তাহলে আমরা সঠিক জায়গাতে এসেছি। আরে হ্যাঁ, টাকার বান্ডিলটা তো কেমন চেনা চেনা মনে হচ্ছে। মা দেখো তো টাকাটা চেনা যায় কিনা। হ্যাঁ, এই বান্ডেলটা তো গতকাল ওসমানের শালক আমার কাছে দিয়েছিল, আর সেটা নিয়ে ওসমান আসবাবপত্র কিনতে গেছে। হ্যাঁ স্যার, আমার ভাইয়ের কোনো দোষ নেই। ওই টাকাগুলো আমার ছোট ভাইয়ের বড় শালক দিয়েছে। হ্যাঁ স্যার, ওই টাকাগুলো আমার ওয়াইফের বড় ভাই দিয়েছে। আমি যদি জানতাম টাকাগুলো জাল, তাহলে আমি কখনোই এমন কাজ করতাম না। হেই, তুমি কোনো কথা বলছো না কেন? তুমি এসব কি কথা বলছো? আমার ভাইয়া কেন তোমাকে জাল টাকা দিতে যাবে? তুমি হয়তো বা কোনো জায়গা থেকে নকল টাকা নিয়ে এসে আমার ভাইয়াকে ফাঁসাতে চাচ্ছ। জুলি, খবরদার, আমার আদরের ছোট ভাইয়ের নামে আর একটা বাজে কথাও বলবে না। হ্যাঁ, আমার দেবর এমন কাজ করতেই পারে না। জুলি, তুমি মিথ্যা কথা বলছো কেন? এই আপনারা থামুন তো। আচ্ছা, আপনারা যে ব্যক্তির কথা বলছেন সে কোথায়? স্যার, এই যে তাকে ধরে নিয়ে এসেছি, সে পালিয়ে যাচ্ছিল। এরকম একটা চোরা কারবারিকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মাহবুব, তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন। এই চল। চলুন। স্যার, একটু দাঁড়াবেন? আমি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমাকে একটু সময় দেওয়া যায়? আমি 2টা মিনিট কথা বলতে চাই। যদিও এই কথাগুলো বলার অধিকার আমার নেই, তারপরেও বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলুন, তবে বেশি সময় নেবেন না। মাইমা, সত্যের জয় হবে নিশ্চিত, সেটাই হয়েছে। আপনাদের মতো কোটিপতিদের ঘরে আমার বোন কিভাবে গেল সেটা সবারই জানা উচিত। আপনার ছেলে আমার বোনকে ভালোবাসতো। পারিবারিকভাবে যখন বিয়ের কথা হয় তখন আমি সেটা জানতে পারি। আমি জানতে পেরে বিয়েটা ক্যান্সেল করে দিই। কেন জানেন? কারণ আপনারা কোটিপতি, তেলে জলে কখনো মিশে না। আমি হচ্ছে নিম্ন শ্রেণীর গরিব। নিম্ন শ্রেণীর গরিব বলতে আমি বুঝাই আমি দিন আনি দিন খাই। কিন্তু আপনারা উদার মনের পরিচয় দিয়ে আমার বোনটাকে আপনাদের ঘরে নিয়েছিলেন। আমি প্রথমে ভেবেছিলাম আপনারা মানুষরূপী ফেরেশতা, কিন্তু পরে আপনাদের বাড়িতে এসে জানতে পারি আপনারা মানুষ হিসেবে মোটেও ভালো না। আমি যেদিন প্রথম দিন আপনাদের বাড়িতে পাঙাশ মাছ আর সবজি নিয়ে এসেছিলাম, সেদিন আপনারা আমাকে অবহেলা করেছেন, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমার কোনো মূল্যই দেননি। কিন্তু দেখুন, আজকে যাকে আপনারা সাদরে গ্রহণ করেছেন সে আপনাদের বাড়ির মান সম্মানটা ডুবিয়ে দিল। মামিমা, শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, হালাল টাকা দিয়ে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করা যায় না। দেখলেন তো, আপনারা যাকে বাড়িতে গ্রহণ করেছেন, যে এই বাড়িতে এসে অহংকারী কোটিপতির ভাব দেখাচ্ছিল, সে আসলে জাল টাকার ব্যবসা করে। এজন্য মনীষীর একটা কথা বলে গেছেন, চকচক করলে সোনা হয় না, ঝিনুক কালো হলেও তার মধ্যে উজ্জ্বল মুক্তা থাকে। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি গরিব হতে পারি, আমি অর্থশূন্য হতে পারি, কিন্তু আমি সেই কালো ঝিনুক যার মধ্যে উজ্জ্বল মুক্তা আছে। ভাই কামরুল, তোমাকে একটা কথা বলি, তুমি তো জেলে যাচ্ছ, তুমি শাস্তিও পাবে, তুমি একদিন ছাড়াও পাবে। বাকি জীবনে যেন এমন কিছু করো না যার জন্য তোমার আর তোমার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যায়। ভাইজান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি স্যারকে বলে আমাকে ছাড়িয়ে রাখার ব্যবস্থা করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি সকল খারাপ কাজ ছেড়ে ভালো হয়ে যাব। এই তো নাকামি বন্ধ কর। আপনি সময় চেয়েছিলেন, আপনাকে যথেষ্ট সময় দিয়েছি। এখানে আমাদের থাকা সম্ভব হচ্ছে না। এই চল। বোনরে, আমি আসি। ভাই আলামিন, তোমার কাছে একটা আবদার করি, তুমি এই গরিব ভাইয়ের আদরের বোনটাকে একটু দেখে রেখো। মামিমা, যদি মন চায় তাহলে এই গরিবের বাড়িতে একদিন যাবেন, আমি তাহলে নিজেকে ধন্য মনে করব। আসি। বাবাজি দাঁড়াও, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক বেশি কথা বলেছি, তুমি আমাকে মাফ করে দাও বাবা। ভাইজান, আমিও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আসলে টাকার মোহে পড়ে কোনটা হীরা আর কোনটা কয়লা আমি চিনতে দেরি করে ফেলেছি, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। বোন, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ভাই গরিব হতে পারে, কিন্তু দেখো আমি কামরুল ভাইকে ছাড়িয়ে আনার সকল ব্যবস্থা করব। ভাইজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। চুপ, একদম চুপ।
তুমি কোন মুখে তার কাছে ক্ষমা চাইছো? তুমি সারা জীবন তোমার ভাইয়ের অবৈধ টাকার গরম দেখিয়েছো, একটিবারের জন্য তুমি তার সঙ্গে আমাকে ভালো ব্যবহার করতে দাওনি। সব সময় তুমি টাকার কথা বলে আমার মাথাটা খারাপ করে দিতে। আমি তোমার মতো মেয়েকে নিয়ে আর সংসার করতে চাই না। মা, তুমি এক্ষুনি এই চোরাকারবারি বোনকে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কারোর সাথে এমন কিচ্ছু করব না। আর তাছাড়া ভুলটা আমার ভাই করেছে, শাস্তি সে পাবে, আমাকে এত বড় শাস্তি দিও না। আমি আর একটি কথাও শুনতে চাই না। মা, ভাইয়া, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। ওসমান, এমন করছিস কেন? জলি তো তার ভুলটা বুঝতে পেরেছে, তোর কাছে ক্ষমা চেয়েছে, সবার কাছে ক্ষমা চাচ্ছে, তাহলে ক্ষমা করে দে না। শোন, আমাদের সবারই উচিত পাপীকে নয়, পাপকে ঘৃণা করা। ওসমান, তুই আর না করিস না। বাবাজি, তোমার সঙ্গে অনেক অন্যায় করা হয়েছে, তুমি আমাদেরকে মাফ করে দাও এবং তুমি আমাদের বাড়িতে 1 সপ্তাহ থাকবে, বেড়াবে, ঘুরবে, তারপর যাবে। বৌমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও মা। আমি আসলে ভুলেই গিয়েছিলাম, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ছি ছি মা, এভাবে কেন বলছেন? আমি তো আপনার মেয়ে, আর মেয়ে কি কখনো মার উপরে রাগ করে থাকতে পারে? ওসমান, তুই বাজারে যা, আমার বাবাজির জন্য ভালো ভালো বাজার করে নিয়ে আসবি। আমি নিজে হাতে রান্না করে আমার বাবাজিকে খাওয়াবো। ঠিক আছে মামিমা, তাহলে থেকেই যাই, এমনিতেই কতদিন ভালো মন্দ খাই না। ঠিক আছে ভাইয়া, চলো।